আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। ওমানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং, আবারও টপ অর্ডারের ব্যর্থতায় মন্থর রানের গতি। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, বাড়াবাড়ি না করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজধানীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ, শোভাযাত্রা, অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকার প্রত্যয়। প্রশ্ন ফাঁসে কেউ জড়িত থাকলে সর্বোচ্চ সাজা 10 বছর, দিতে হবে জরিমানা, খসড়া আইন অনুমোদন। ডিসেম্বরের মধ্যে করোনার টিকা পাবে 6 কোটি মানুষ, বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ। শুরুতেই জানাচ্ছি টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে নড়বড়ে ব্যাটিং বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 70 রান। সৌম্যের জায়গায় একাদশে নাঈম শেখ, তবে জমেনি লিটন দাসের সাথে তার উদ্বোধনী জুটি। 2 বার জীবন পেয়ে লিটন ফেরেন 6 রান করে। 3 নম্বরে শেখ মাহাদিকে নামিয়ে কোনো লাভ হয়নি, বরং শূন্যতে আউট হয়ে চাপ বাড়িয়েছেন তিনি। পাওয়ার প্লেতে 6 ওভারে মাত্র 29 রান তুলেছে বাংলাদেশ। ক্যাচ মিসে নাইমকেও 2 বার জীবন দিয়েছে ওমান। সাকিবের সাথে জুটি গড়ে ধাক্কা কিছুটা সামলে নিয়েছেন। এই গ্রুপ থেকে টানা 2 জয়ে সুপার 12-এর পথে এগিয়ে স্কটল্যান্ড। ওমান 1 ম্যাচ জিতে আছে 2 নম্বরে। He hasn't given much of so far. And just trying to make sure they just keep turning the strike over, keep picking those singles, because if they're not getting... বাংলাদেশ ওমান ম্যাচের খবর আরও জানাতে সেখান থেকে এবার যুক্ত হচ্ছেন ক্রীড়া প্রতিবেদক মাজহারুল ইসলাম। মাঝার, পাওয়ার প্লের সুবিধা আমরা নিতে পারিনি, অনেক কম রান হয়েছে। লিটন আবারও ব্যর্থ, মেহেদি আগে এসে উল্টো বিপদ বাড়িয়েছেন। কি মনে হচ্ছে বাংলাদেশ কি চাপটা কাটিয়ে উঠতে পারবে? কতদূর পারছে? আবারও হতাশার ব্যাটিং এ বলতে হলে হতাশার কথাই বলতে হচ্ছে। আপনি দেখেন টি-20 ক্রিকেটে প্রথম 6টা ওভার খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ দল 9 জন ব্যাটসম্যান নিয়ে খেলে সবসময়, তারপরেও কিন্তু শুরুর দিকে সে ভয় করে খেলে। আমাদের শুরুর দিকে অবশ্যই রান দরকার, উইকেট 2-1 গেলেও আমাদের রান দরকার, 9 জন ব্যাটসম্যান আছে, সেই কাজটা হয়নি। আপনি দেখেন নাইম খেলছে, নাইম যখন ব্যাট করে তখন আপনি দেখবেন যে প্রথম দিকে 3 থেকে 4টা বল অনেক লুজ করছে, ছেড়ে দিচ্ছে, তখন একটা প্রেশার পড়ে যাবে। টি-20 ক্রিকেটে যখন 3 থেকে 4টা বল ডট হয়ে যাবে তখন অবশ্যই প্রেশার পড়বে, সেই প্রেশারটা নিচ্ছে। আমি আসলে এই ব্যাখ্যাটা আসলে তাদের কাছ থেকেই পাওয়া যাবে, কেন লিটন, নাইম তারা সেই অ্যাপ্রোচে খেলতে পারছে না। এটা অবশ্যই দলের জন্য অনেক বড় একটা সেটব্যাক, অনেক বড় একটা ক্ষতি। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশ কখনো বড় ম্যাচ জিতে পারবে না। বড় ম্যাচ তো জেতার কথা। এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই কিন্তু পরের যে জুটি সাকিব এবং নাইম কিছুটা থিত হয়েছেন মাঠে এবং তারা এখন ব্যাটিং করছেন। কেমন মনে হচ্ছে আপনার, এটা কতটা ইতিবাচক? এই জুটি যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কোন জায়গায় আমরা পৌঁছাতে পারি? খুবই খুবই ইম্পর্টেন্ট। ইতিবাচক তো অবশ্যই। বাংলাদেশের জন্য একটা পার্টনারশিপ, ক্রিকেট সবসময় হচ্ছে আপনার পার্টনারশিপে খেলতে হবে, যেটা বাংলাদেশ দল লাস্ট ম্যাচে পারেনি, ক্লোজ করে হেরেছে, পার্টনারশিপ হয়নি বলে। এই ম্যাচে পার্টনারশিপ দরকার, সেটা সাকিব এবং নাইম করছেন। এখন এখান থেকে হয়তো 15 থেকে 16 ওভার পর্যন্ত বাংলাদেশ দল 7-8 পার ওভারে খেলার চেষ্টা করবে। যদি উইকেট না যায় পরের 4 থেকে 5টা ওভার চেষ্টা করবে অল অ্যাটাক খেলার। সেখানে শেষ 5 ওভারে হয়তোবা বাংলাদেশ দল টার্গেট করবে 50 থেকে 60 রান। এটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় বাংলাদেশ দল যে অ্যাপ্রোচে যাচ্ছে এখন থেকেই 5 রান না, 6 রান না, 7 রান না,
প্রত্যেকটা ওভার পরিকল্পনা করে 8 রানের দিকে ছুটতে হবে আগামী 4 থেকে 5টা ওভার, তারপরে অল অ্যাটাক করতে হবে। আর আপনি যেটা বলছেন যে পার্টনারশিপটা ইম্পর্টেন্ট, তারপরে ব্যাটসম্যান অবশ্যই সেই দায়িত্ব নিতে পারবে হিট করার। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ওমানের ক্যাচ মিস আমাদেরকে অনেক সুযোগ এনে দিচ্ছে, এদিকে পেসাররা বেশ ভালো সুবিধা পাচ্ছে। কন্ডিশন কেমন মনে হচ্ছে, বাংলাদেশের বোলিং অ্যাটাক কেমন হতে পারে? কন্ডিশন তো অবশ্যই এখানে ব্যাটিং ফ্রেন্ডলি, তারপরে আপনি যেটা বলছেন যে হ্যাঁ এখানে বাংলাদেশের বোলিং অ্যাটাকটাও মাথায় রাখতে হবে যে কেমন করে, রানের উপর ডিপেন্ড করবে কত রান বাংলাদেশ করছে, তার উপর হয়তো একটা পরিকল্পনা বাংলাদেশ দল করবে। কারণ আপনাদের স্পিন পেসে বাংলাদেশের তারতম্য আছে, আর সেটা অবশ্যই ডিপেন্ড করে বাংলাদেশ দল কত রান স্কোর বোর্ডে যোগ করছে, আর সেটা খুবই ইম্পর্টেন্ট। এই উইকেটে আপনি 140-এর আশেপাশে রাখলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনার টেনশন থাকতে হবে যে একটা পার্টনারশিপ যদি ওমান করে ফেলে তাহলে ম্যাচটা হারতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলকে চেষ্টা করতে হবে 160-এর উপর রান করা, তারপরে বোলিং প্ল্যানিংটা করা। এবং বোলিং প্ল্যানিং আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে উইকেটটা রয়েছে এই উইকেটে স্পিনার একজন বেশি থাকা দরকার ছিল। নাসুমকে বা কাউকে হয়তো খেলাতে পারতাম আমরা, যেটা তাসকিনের বল এখানে কতটা কার্যকর হবে প্রথম ম্যাচে হয়নি, কতটা কার্যকর হবে এটা আমার কাছে এখনো শঙ্কা মনে হয় এবং এখনো সন্দেহ হচ্ছে। সেখানে যদি একজন স্পিনার থাকতো আমার কাছে মনে হয় যে তাহলে হয়তো বাংলাদেশের জন্য অপশনটা বাড়তো। এটা এখন দেখা যায় যে বাংলাদেশ কত রান করে তার উপর ডিপেন্ড করছে আসলে বাংলাদেশ কিভাবে বোলিং পরিকল্পনা করবে। অবশ্যই ওমান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহার। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। দেখছিলেন টি20 বিশ্বকাপের খবর। খেলার আরও খবর থাকবে সংবাদে, এরপর অন্যান্য প্রসঙ্গ। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেন সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ইসলাম ধর্মে এই শিক্ষাই দেওয়া হয়েছে। বিকেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যালয়ের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় সংবিধান ও ধর্মীয় শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই, এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। ছোট্ট রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বড় বোন শেখ হাসিনা। রাসেলের মতো আর কোনো শিশু যেন অকালে ঝরে না যায় সেই প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু ও তার পরিবার হত্যায় জড়িত না, সশস্ত্র বাহিনীর হাজারো সদস্যকেও হত্যা করেছে। খুনি মোস্তাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে খুনের সাথে জড়িত ছিল। এই রাসেলকে সর্বশেষে হত্যা করা হয়, বলা হয়েছিল ওই ছোট্টটুকু যেন বাঁচে না। এই নির্দেশটা কে দিয়েছিল, কারা দিয়েছিল? কোনো শিশু যাতে রাস্তায় পড়ে না থাকে, গৃহহীন না থাকে কেউ। প্রতিটি শিশুই নিজ মেধাকে বিকশিত করে আগামীর বাংলাদেশ গড়বে, সেই প্রচেষ্টায় চালাচ্ছে তার সরকার, জানালেন প্রধানমন্ত্রী। যখন বিরোধী দলে ছিলাম তখনও চেষ্টা করেছি, এখনও চেষ্টা করি এদেশের শিশুরা তাদের লেখাপড়া, তাদের চিকিৎসা ব্যবস্থা, তার জন্য নিয়মিত স্কুলে যেতে পারে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত এখনও পালিয়ে বেড়াচ্ছেন। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দুপুরে র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যারা দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা চালিয়েছে বিচার হবে তাদেরও। সম্প্রতি কুমিল্লা থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে সারা দেশ। এই ঘটনায় শক্ত অবস্থানে সরকার। এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা মণ্ডপে হামলার ঘটনা এবারই প্রথম। এতে বোঝা যাচ্ছে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুরে গুলি করতে বাধ্য হয়েছে পুলিশ। চাঁদপুরে কিছু উগ্র মানুষ একটা হিন্দুদের একটা উপাসনালয়
ভাঙচুর করা যেতে গিয়েছিল। আমাদের পুলিশ যথাসাধ্য চেষ্টা করেও যখন মানে তাদের জন্য হিমশিম খেতে হচ্ছিল, তখন তারা ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছে। সাম্প্রদায়িক হামলার উস্কানিদাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শীঘ্রই আটক করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমরা কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে পূজামণ্ডপে, আমরা তাকেও কিছু মানে অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের নতুন ক্লাউড ও ক্রিমিনাল ডেটাবেস সিস্টেম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সংশ্লিষ্টরা বলেন, এতে সাইবার অপরাধী শনাক্ত করা সহজ হবে। এই র্যাব সদর দপ্তর এনটিএমসির সাথে সংযুক্ত হয়ে এনটিএমসি থেকে পাচ্ছে ডাটা হাব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তির ২০ দাঁত ভেঙে না দেয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় সবাইকে সংযত আচরণ করারও আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কুমিল্লা, রংপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার ডাক দেয় আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে যোগ দেয় নগর আওয়ামী লীগ সহ দলের সব সহযোগী সংগঠন। সন্ত্রাস বিরোধী এই সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। সাম্প্রদায়িক উগ্র শক্তি সংখ্যালঘুদের উপর হামলা করছে জানিয়ে তাদের মোকাবেলায় রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির ২০ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে দেশের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের অভ্যন্তরেও প্রভাব পড়ে বলেন তিনি। এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশীদের ভারতে আছে। কাজে এখানে মাইনরিটিকে যদি আমরা হুমকি ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান, তাদের জীবনের কথা, জানমালের কথা, এটাও আমাদেরকে ভাবতে হবে। সমাবেশ শেষে একটি শান্তি শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই র্যালি। দেশের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকা দৃঢ় প্রত্যয় জানান শোভাযাত্রায় অংশ নেয়া দলের নেতাকর্মীরা। বিএনপি জামাত একটা সন্ত্রাসী দল, তারা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। অসাম্প্রদায়িক আমরা যে রাজনীতিটা করি, সেই রাজনীতির মাঝখানে যদি কোনো শক্তি কোনো ধরনের অপকর্ম করতে চায়, আমরা তার প্রতিহত করব। যারা এটা করেছে তারা কোনো ধার্মিক নয়, তারা দুর্বৃত্ত। আমরা দুর্বৃত্তায়নের বিদায় চাই। এই বাংলার মাটিতে কোনো দুর্বৃত্তরা থাকবে না। প্রায় ২ কিলোমিটার বিস্তৃত এ শোভাযাত্রায় নগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন ছাড়াও ঢাকার আশেপাশের কয়েকটি জেলার নেতাকর্মীরা অংশ নেন। দুপুর ১:৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় আজও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে র্যালি করেছে মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে কাজীর দেউরি এলাকা থেকে এই মিছিলটি বের হয়ে প্রেসক্লাব চত্বর ঘুরে আবারও সেখানে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সাংবাদিকরা। সাম্প্রদায়িক শক্তি যে হামলা করেছিল, সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখন থামেনি। এই ধরনের যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সেই জন্যই আমরা জনগণকে সাথে নিয়ে আমরা এই সম্প্রীতি পুনরুদ্ধারের জন্য আমরা এটা আমাদের এই কর্মসূচি।
মাগুরা, লক্ষ্মীপুর, নওগাঁ, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ও সমাবেশে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। ন্যায় বিচারের একটা দেশ হোক, একটা সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশকে ফেরত চাই। সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এছাড়া দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মহানগর যুবলীগ নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, দুষ্কৃতিকারীদের সঠিক বিচার এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। আমাদের যে মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা, তাকে কলুষিত করার জন্য একটা সংঘবদ্ধ চক্র সেই কাজটুকু করতেছে। আমরা চাই সরকার সেটা কঠোর হস্তে দমন করুক। যারা এই ঘটনার সাথে জড়িত, যতক্ষণ পর্যন্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত চিকিৎসক সংগঠন, আমাদের পেশাজীবী সংগঠন রাস্তায় থাকবে। এছাড়া ঝিনাইদহ, রাজবাড়ী, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান প্রতিবাদকারীরা। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরের পীরগঞ্জে হামলার মামলায় গ্রেপ্তার ৪১ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহি তাদের এ নির্দেশ দেন। ধর্ম অবমাননার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পরিতোষ সরকার, তাকেও কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পীরগঞ্জে হামলার ২ দিনের মাথায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আতঙ্ক কাটিয়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। তাদের ব্যাপারে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে এবং তদন্ত করে যারা আসলে এই দোষ করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই কারণে তারা আর সাহসটা পাবে না। পরে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মাঝে ১০০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৯.৫ লাখ টাকা বিতরণ করেন তিনি। পাশাপাশি তাদের পুনর্বাসনে সরকারি সহায়তারও আশ্বাস দেন শিরিন শারমিন। আজকে আমাদের সরকার ১০,০০০ টাকা আর ৬,০০০ টাকা আর হলো টিন ডেরবান করে দিল। এটা নিয়ে আমার খুব ভালো লাগলো। আমি ১৬,০০০ টাকা পাচ্ছি, ৩ বান্ডিল টিন পাচ্ছি। আর্থিক যে সহযোগিতা প্রয়োজন, পুনর্বাসনের যে সহযোগিতা প্রয়োজন, যে মন্দিরগুলো পুড়ে গেছে সেগুলোকে পুনর্নির্মাণ, এগুলো প্রত্যেকটা বিষয়ই সরকারের পক্ষ থেকে করা হবে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জঙ্গিদের মধ্যে বিএনপি জামাত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি জামাত ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়েছে এবং অতীতে যেমন পেট্রোল বোমা নিক্ষেপ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে নাটক ও গানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন, মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে সোচ্চার ছাত্র শিক্ষক সবাই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি তাদের। চারদিকে পূজার আনন্দ, চলছে আরাধনা। হঠাৎ দুর্বৃত্তের আক্রমণে সব লণ্ডভণ্ড। প্রতিহিংসার আগুনে মুহূর্তেই সব পুড়ে ছাই। অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এভাবেই তুলে ধরে সাম্প্রতিক হামলার চিত্র। এই পরিবেশনার মাধ্যমে আমরা এই অসাম্প্রদায়িকতা যাতে আমরা গাঢ় করে তুলতে পারি, সেটাই একটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়ত বাবা মা এবং শিক্ষকরাও যদি এই বিষয়গুলো নিয়ে একটু সচেতনতা প্রকাশ করে, তাহলে আমার মনে হয় এই যে সাম্প্রদায়িক যে চিন্তা ভাবনা বা যে মনস্তত্ত্বটা, সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিগুলোতে এরকম উন্মুক্ত প্রান্তরে মানুষকে সচেতন করার জন্য আমরা এই ধরনের পরিবেশনা অব্যাহত রাখবো। এটা আমি মনে করি যদি এরকম আমরা পরিবেশনা অব্যাহত রাখি তাহলে মানুষজন দেখবে, মানুষজন সচেতন হবে এবং প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে আসলে আর কেউ আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আমি মনে করি না আছে। হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে
রণসঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্তি তৈরি করার জন্য আমরা গানে গানে প্রতিবাদে এই কর্মসূচি পালন করছি। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পূজা মণ্ডপ ছিল সেটাও ধ্বংস করেছে, অর্থাৎ তারা তালেবানি কায়দায় তালেবানদের নারীদেরকে পড়তে দেবে না, আমরা এটাই তাদের একটা আলামত। এই দেশে আমরা কখনো সেই ধরনের সংস্কৃতি আমরা চালাতে দেব না। আমরা তালেবানদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এটা সংগতির বাংলাদেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সারা দিনই উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা এবং সহিংসতার ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের শরিকরা। এমনকি সহিংসতা ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগের গাফিলতি ও উদাসীনতাকেও দায়ী করেছেন শরিক দলের নেতারা। তাদের মতে এ ঘটনা রাজনৈতিক ব্যর্থতাও। এবারের দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক মাত্রায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিককালে আর দেখা যায়নি। গত বুধবার কুমিল্লার পুজো মণ্ডপ ও মন্দিরে হামলার পর 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরপরেও হিন্দুদের উপর হামলা, বাড়িঘরে আগুন দেয়া হয়েছে অনেকটা প্রকাশ্যেই। প্রশাসন কেন তা ঠেকাতে পারল না, তা নিয়ে প্রশ্ন তাদের। 14 দলের শরিকরা বলছে এর দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে একথা বলেছিলেন যে সকল প্রকার নিরাপত্তা দেওয়া হচ্ছে দুর্গা মঞ্চগুলোতে, তখন প্রশাসন সেই ভূমিকা পালন করতে পারেনি। যেমন চৌমুহনীতে ঘটনা ঘটার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পুলিশ এসছে, ডিসি সাহেবরা, এসপি সাহেবরা, তাদেরকে ফোন করে পাওয়া যায়নি। এই ঘটনা আমাদের সবার জানা। দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও হিন্দুদের ওপর যে হামলা হয়েছে তা রাজনৈতিক ব্যর্থতাও বলছে শরিক দলগুলো। স্থানীয় আওয়ামী লীগের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছে শরিকরা। সনাতনী ধর্মদের যে পূজা অর্চনা করার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো একটা প্রোটেকশন এবার তারা যদি সক্রিয় থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, সে পরিস্থিতি এটা সম্ভব ছিল না। সেজন্যই বলতেছি আওয়ামী লীগ অ্যাজ এ হোল এটা নিষ্ক্রিয়। রাজনৈতিক দল এবং কর্মীরা এবং প্রশাসন আরেকটু সজাগ এবং সতর্ক থাকলে এই হামলার পরিধি অনেক কমে যেত। সুতরাং এই জায়গাটায় আমি শৈথিল্য দেখছি, গাফিলতি দেখছি, উদাসীনতা দেখছি। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার না হওয়ার কারণে ধর্মান্ধদের হামলা ঠেকানো যাচ্ছে না বলে মনে করছে শরিকরা। রামু থেকে নাসিরনগর অথবা সাল্লা পর্যন্ত সুনামগঞ্জের এই যে বিচারের আওতায় না আনা সাম্প্রদায়িক শক্তি রয়েছে, তাদেরকে এই ধরনের ঘটনা ঘটতে সাহস করেছে। দেশে সাম্প্রদায়িক বিভাজন বাড়ার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে বলে মনে করছে শরিক দলগুলো। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিএসসির প্রশ্ন ফাঁসের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে হচ্ছে আইন। কেন্দ্রীয়ভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের নতুন আইনের খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। হোম মিনিস্টারকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে টু টেক অল স্টার্ন অ্যাকশন এসবের বিরুদ্ধে, এবং যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে। পাশাপাশি ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। এটি ইসলামও ডাজ নট পারমিট, কোনো ধর্মই পারমিট করে না। সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে পরীক্ষার প্রশ্ন ফাঁসে কেউ জড়িত থাকলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে গুনতে হবে জরিমানাও। প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত থাকবে তাদের এটা একটু
নোটেবল একটা জিনিস, 10 বছরের কারাদণ্ড মেনশন করা হয়েছে, সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছর। আর উত্তরপত্রের জালিয়াতির সাথে যারা জড়িত থাকবে তারা সর্বোচ্চ 2 বছর এবং সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোতেই হবে। ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনার বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 5 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,785 জনের। 832টি ল্যাবে 24 ঘন্টায় 21,308 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 469 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.20%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,66,296 জনে। সুস্থ হয়েছেন আরও 697 জন। এ নিয়ে মোট সুস্থ 15,29,068 জন। এবছরের ডিসেম্বরের মধ্যেই দেশের 5 থেকে 6 কোটি মানুষ করোনার টিকা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালোভাবে কোভিড মোকাবেলা করেছে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর বিডা কার্যালয়ে কলকারখানার দুর্ঘটনা রোধে পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গত বছরের মার্চে দেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ পর্যন্ত দেশে মোট 15,66,000 মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 27,785 জনের। তবে সরকার করোনা রোধে দ্রুত পদক্ষেপ নেয় এবং ব্যাপক টিকা কার্যক্রম শুরু করায় বর্তমানে কমে এসেছে সংক্রমণ ও মৃত্যু। দেশে বর্তমানে দৈনিক শনাক্তের হার নেমেছে 2%। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় 30% মানুষ করোনা টিকার আওতায় আসবে। টিকা পাবেন 5 থেকে 6 কোটি মানুষ। টিকাটা কিন্তু আমরা বেসরকারি খাতকে দেই নাই। টিকা প্রোগ্রামটা 100% কিন্তু সরকারি খাত দিয়ে করা হয়। ডিসেম্বরের মাসের মধ্যে আপনার প্রায় 5 কোটি থেকে 6 কোটি মানুষের কিন্তু টিকা কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে তুলনামূলকভাবে আমাদের দেশে, বাংলাদেশে কিন্তু আপনি যদি যত লোকজন মৃত্যুবরণ করেছেন ওটার যদি আপনি সংখ্যাটা দেখেন, আমাদের সোফার হয়েছে 27,000। অনুষ্ঠানে জানানো হয়, দেশের অনিরাপদ 45,000 কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার নেতৃত্বাধীন বিশেষ কমিটি। এর মাধ্যমে কারখানার নিরাপত্তা ত্রুটি চিহ্নিত ও সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা হবে। কমিটি জানিয়েছে, ঢাকার ঝুঁকিপূর্ণ 700, গাজীপুরে 150 এবং নারায়ণগঞ্জের 450 কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে পরিদর্শন হবে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, এফবিসিসিআই সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি নিয়ে মোট 27টি দল এ কাজে নিযুক্ত থাকবে। সালমান এফ রহমান বলেন, পোশাক খাতের সফলতার দৃষ্টান্ত অনুসরণ করে সব শিল্পকে নিরাপদ করা হবে। আমাদের এখানে কিন্তু অনেক বেসিক জিনিসগুলি আমাদেরকে ঠিক করতে হবে, যেটার জন্য আমরা সে দায়িত্ব জাতীয় কমিটির মাধ্যমে আমরা করব। কিন্তু সেটা করতে হলে আমাদেরকে আগে তথ্যটা দরকার। আপনারা যে এই মাঠ পর্যায়ে গিয়ে যে আপনারা করে যে আপনারা তথ্যটা যখন দিবেন আমাদেরকে, তখন ওটাকেই আমরা ব্যবহার করে সমস্যাটা কি সমাধান করতে পারবো। আমরা ওটা কারখানা পরিদর্শনে মোট 108টি দল গঠন করা হয়েছে। দলের সব সদস্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় স্কটল্যান্ডের। পাপুয়া নিউগিনিকে 17 রানে হারিয়ে সুপার 12-এর পথে অনেকটাই এগিয়েছে তারা। 166 রানের টার্গেটে পাপুয়া নিউগিনির ইনিংস থামে 148 রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে 26 রানের জোড়া উইকেট হারায় স্কটল্যান্ড। ধাক্কা সামলে 92 রানের জুটিতে দলকে শক্ত অবস্থানে নেন রিচি বেরিংটন ও ম্যাথিউ ক্রস। 45 রান করেন ক্রস, সর্বোচ্চ 70 রান বেরিংটনের। পাপুয়া নিউগিনির কাবু মরিয়া নেন 4টি উইকেট। জবাবে 2 ওপেনার দ্রুত ফেরায় শুরুতেই বিপদে পড়ে পাপুয়া নিউগিনি। রানের গতিও কমে আসে। অধিনায়ক আসাদ ভালা করেন 18 রান। 67 রানে 6 উইকেট পড়ার পর ভানুয়ার ব্যাটে জয়ের আশা জেগেছিল পাপুয়া নিউগিনির। তবে 47 রানে তার বিদায়ে হার নিশ্চিত হয়। 18 রানে 4টি উইকেট নেন জশ ডেভি। সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থ মিশন শেষে আরও এক টুর্নামেন্টের জন্য অপেক্ষা বাংলাদেশ জাতীয় দলের। শ্রীলঙ্কায় 4 জাতি
আসরের সূচি চূড়ান্ত হয়েছে। খেলা 8 থেকে 17 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ সিশেলস। 2 দিন পর লাল সবুজেরা নামবে মালদ্বীপের বিপক্ষে। সাফে যাদের সাথে 2-0 গোলে হেরেছিল জামাল তোপুরা। শেষ ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 14 নভেম্বর। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 3টি করে ম্যাচ পাচ্ছে সবাই। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। নভেম্বরে এই টুর্নামেন্টের জন্য কোচের দায়িত্বে কে থাকবেন তা এখনও ঠিক হয়নি। আজ সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে বৈঠক করেছেন অস্কার ব্রোজান। সাফে দলের পারফরমেন্স নিয়েও আলোচনা হয়েছে, তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে ব্রোজান থাকছেন না তা প্রায় নিশ্চিত। এখনই কিছু চূড়ান্ত নয়, কিছু ব্যক্তিগত কারণ রয়েছে যেগুলো আগে সমাধান করা জরুরি। আমারও ছুটির প্রয়োজন। সাফের পারফরমেন্স নিয়ে বাফুফের সভাপতির সাথে আলোচনা হয়েছে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে রাতে সব বড় দলের ম্যাচ, তবে আকর্ষণের কেন্দ্রে আতলেতিকো মাদ্রিদ ও লিভারপুলের লড়াই। অন্যদিকে মেসির পিএসজি খেলবে লাইপজিগের বিপক্ষে, আর শাখতার দোনেস্কের চ্যালেঞ্জ নেবে রিয়াল মাদ্রিদ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগে 2 দলই এখন পর্যন্ত অপরাজিত। 2 জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল, আর 1 জয় ও 1 ড্র নিয়ে 2 আতলেতিকো মাদ্রিদ। গত আসরে 2 লেগেই মাদ্রিদের ক্লাবের কাছে হেরেছে ইংলিশ জায়ান্টরা। সালাহ, ফিরমিনো, মানে এই 3 ত্রয়ীকে পারবেন সেই প্রতিশোধ নিতে? অসাধারণ ফর্মে থাকা লিভারপুল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 20 ম্যাচে হারেনি। দলে ফিরেছেন গোলরক্ষক বেকার, মিডফিল্ডার কান্ডারি, ফাবিনিও, হেন্ডারসন। ডিফেন্সে থাকবেন আর্নল্ড, গোমেজ ও ভ্যান ডিক, যদিও ইনজুরির কারণে থাকছেন না থিয়াগো, এলিয়ট ও জোন্স। বিপরীতে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো টানা 12 ম্যাচে অপরাজিত। ঘরের মাঠে শেষ 3 ম্যাচে কোনো গোল খায়নি তারা। তারপরও লিভারপুলকে নিয়ে সতর্ক কোচ ডিয়েগো সিমিওনি। ফ্রন্ট লাইনের নেতৃত্বে সুয়ারেজ, গ্রিজম্যান। এদিকে টানা দ্বিতীয় ম্যাচ জেতার লক্ষ্যে ঘরের মাঠে লাইপজিগের মুখোমুখি পিএসজি। সিটির বিপক্ষে জিতে শীর্ষে থাকলেও ছাড় দিতে রাজি নয় 4-এ থাকা জার্মান ক্লাবটির সাথে। ইনজুরির কারণে নেইমার ছিটকে গেছেন। 3 ম্যাচ নিষেধাজ্ঞার কারণে নেই ডিমারিয়া। রামোসকে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ, তবে পিএসজির অন্যতম ভরসা মেসি এমবাপ্পে জুটি। অন্যদিকে শাখতার দোনেস্কের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। শেরিফের কাছে হেরে দ্বিতীয় স্থানে বেনজেমার দল। এ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয় লস ব্লাঙ্কোরা, তবে কারভাহাল, মেন্ডি ও বেলকে পাওয়ার সম্ভাবনা নেই। 2 দলের 4 দেখায় 2 জয় 2 হার রিয়ালের। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর অভিজাত এলাকা বনানীর 90% পয়ঃবর্জ্য সরাসরি মিশছে লেকের পানিতে। মঙ্গলবার অভিযান চালিয়ে এমন তথ্য পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে ঢাকা সিটির ইকোসিস্টেম ধ্বংসের মুখে বলছেন বিশেষজ্ঞরা। যেসব বাড়িতে নিজস্ব সেপটিক ট্যাঙ্ক নেই তাদের 6 মাসের মধ্যে স্থাপনের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বনানীর বেশিরভাগ বাড়িতেই নেই পয়ঃবর্জ্য নিষ্কাশনের আলাদা লাইন, তাই বৃষ্টির পানি নিষ্কাশনের ড্রেনের মাধ্যমে পয়ঃবর্জ্য সরাসরি যাচ্ছে লেকে, দূষিত হচ্ছে পানি। লেক বা খালে পয়ঃবর্জ্যের সংযোগ না দিতে ডিএনসিসি গণবিজ্ঞপ্তি দিলেও তাতে সাড়া মেলেনি। এ পরিস্থিতিতে ওয়াসা ও বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে বনানীতে অভিযানে যান মেয়র আতিকুল ইসলাম। দেখা যায় প্রায় প্রতিটি বাড়ির পয়ঃবর্জ্যের লাইন সরাসরি ড্রেনে দেওয়া হয়েছে, যার জন্য ওয়াসার নজরদারির অভাবকে দুষছে সিটি কর্পোরেশন। যদি আপনারা সেপটিক ট্যাঙ্ক সকপিট নির্মাণ না করেন তাহলে আমরা আপনাদের পানির সংযোগ বন্ধ করে দেব। আমরা এই চিঠি অলরেডি ইস্যু করেছি তাদেরকে। 3 মাসের পরে আবার 1 মাস টাইম দিয়েছে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা। খালি পানির জন্য 1 কোটি টাকা, শহরের জন্য 1 কোটি টাকা মাসে যায় পুরো বনানীতে। সেফটি ট্যাঙ্কটা কভার করে বিল দেয়, বিল যদি সে চিঠি আমরা পাই নাই, সত্যি কথা বলতে অনেকে চিঠি পাই নাই, জানি না এই চিঠি সম্বন্ধে। বিশেষজ্ঞরা বলছেন এ পয়ঃবর্জ্যের কারণে হুমকির মুখে পড়ছে পরিবেশ, ধ্বংস হচ্ছে ইকোসিস্টেম। আসলে যদি কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকে এবং সুয়েজ বা ফিকাল স্লাশ যদি ট্রিটমেন্ট প্ল্যান্টে না যায় তাহলে এটা ইকোসিস্টেমকে ধ্বংস করে দেবে। কিসের প্রভাব? প্রভাব বলে কিছু নাই, এটাকে ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। আলাদা লাইন করতে বনানীর বাড়ির মালিকদের 6 মাস সময় দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে না হলে জরিমানার হুঁশিয়ারি মেয়রের। এখন যেই বাসাগুলোতে নাই সেই বাসাগুলোতে
আমি 6 মাসের একটা নোটিশ দিয়ে দিব দেখে দেখে। 6 মাস নোটিশ দেওয়ার পরে যদি না হয় অবশ্যই আইন অনুযায়ী জেল, জরিমানা যা যা করা দরকার আমরা কয়েকটি বাসাতে কিন্তু অবশ্যই আমরা করব, কারণ এই মেসেজটা দিতে হবে। ওয়াসার তথ্য বলছে রাজধানীর মাত্র 20% বাড়িতে পয়ঃবর্জ্য শোধনের ব্যবস্থা রয়েছে। বাকি 80% ভবনের বর্জ্য লেক খাল হয়ে যাচ্ছে নদীতে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে 7 টাকা। এখন থেকে বোতলজাত 1 লিটার তেল 160 টাকা দরে বিক্রি হবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে একথা জানিয়েছে ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। 5 লিটারের 1 বোতল তেল পাওয়া যাবে 760 টাকায়। এছাড়া খোলা সয়াবিন তেল লিটার প্রতি 136 টাকা ও বোতলজাত পাম সুপার তেল 118 টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি। এই দাম অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহনে বিশেষ রেল সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে রাজধানীর একটি হোটেলে চট্টগ্রামের হালি শহরে 21 একর জমিতে 308 কোটি টাকার মাল্টিমোডাল কন্টেইনার টার্মিনাল নির্মাণের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। রেলমন্ত্রী আরও জানান, শুধু যাত্রী পরিবহন করে রেলকে লাভবান করা যাবে না, তাই পণ্য পরিবহনের জন্য রেলকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি ট্যুরিস্ট ট্রেন কেনারও পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের সময় ধরা হয়েছে 2 বছর। প্রথম 20 বছর পর্যন্ত পরিচালনা করবে সাইফ অ্যালায়েন্স। এরপর হস্তান্তর করা হবে কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড CCBL এর কাছে। টার্মিনালটি হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে। বন্দরে যেসব পণ্য আসে এর মাত্র 8 ভাগ পরিবহন হয় রেলপথে। নতুন টার্মিনাল হলে যা 20 ভাগ পর্যন্ত হতে পারে। সাইফ লজিস্টিক অ্যালায়েন্সের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে টার্মিনালটি নির্মাণ চুক্তি করে CCBL। ঢাকা পর্যন্ত প্রাথমিক অবস্থায় আমরা ডেডিকেটেড শুধু গুডস লাইন একটা পরিবহনের জন্য আলাদা একটা রেল লাইন করা যায় কিনা সেই পরিকল্পনা রেল মন্ত্রণালয়ের আছে। ভারতে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 69 জনের মৃত্যু হয়েছে। কেরালায় 35 ও উত্তরাখণ্ডে 34 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই। এই পরিস্থিতিতে 2টি বড় নদীর বাঁধ খোলার সিদ্ধান্ত নিয়েছে কেরালা প্রশাসন। এদিকে সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান, দিল্লি সহ 10টি রাজ্যে। পরিস্থিতির অবনতি হওয়ায় উত্তরাখণ্ড জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এর আগে হিমাচল, ওড়িশা, মধ্য ও উত্তরপ্রদেশও রোববার রাত থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হয়। এতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির পূর্ব উপকূলের ভেসিনিটি অব সিনপো অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী এ দাবি করেছে। একই অঞ্চল থেকে এর আগেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, ওই অঞ্চলে সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার সরঞ্জাম মজুদ রাখে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত 1 মাসে বেশ কয়েকটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। সিউলে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের গোয়েন্দা প্রধানদের বৈঠকের আগে এই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আসছে শীত, আর কিছুদিন পরেই পাওয়া যাবে সুস্বাদু খেজুরের রস। এরই মধ্যে রস সংগ্রহের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন চুয়াডাঙ্গার গাছিরা। কিছুদিনের মধ্যে গাছে গাছে ঝোলানো হবে ভার আর সংগ্রহ করা হবে রস। সেই রস থেকে তৈরি হবে উৎকৃষ্ট মানের খেজুরের গুড় ও পাটালি। প্রকৃতিতে এসেছে শীতের আগমনী বার্তা।
তাই কে কত আগে খেজুর রস সংগ্রহ করতে পারে সেই প্রতিযোগিতা চলছে চুয়াডাঙ্গার গাছিদের মধ্যে। দিনের আলো ফোটার আগেই জেলার সবখানে শুরু হয় খেজুর রস সংগ্রহের কর্মযজ্ঞ। গাছিরা খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে যাবতীয় কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। আর দিন 10 পরেই মিলবে রস, তৈরি হবে পাটালি গুড়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এই জেলার গুড় ও পাটালি। ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত গাছ কাটা নিয়ে অত্র এলাকার সব খেজুর গাছের গাছিরা ব্যস্ত থাকে। গাছ কাটি প্রতিদিন 10 কেজি গুড় হলে 1000 টাকা বিক্রি হবে। 10-12 ভাগের রস হয়, এই বেশি কি হয় কোন রকম আল্লাহ যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই জেলায় খেজুর গাছ রয়েছে প্রায় 2.5 লাখ, যা থেকে এবছর 2,500 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। মানে প্রকৃত যে আসল খেজুরের গুড়, সেই গুড়টা যাতে লোকজন পায়, কোনো ভেজাল মুক্ত গুড় আমরা ভোগ করতে চাই, যাতে অন্য কোনো ভেজাল মিশিয়ে যাতে বিক্রয় না করে, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। শীত মৌসুমে খেজুরের রস ও গুড় উৎপাদন করে প্রায় 5 থেকে 6 মাস স্বাচ্ছন্দ্যে জীবন জীবিকা নির্বাহ করে চুয়াডাঙ্গা জেলার কয়েক হাজার পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।